এই অনুষ্ঠানে এবং বিষয়ভিত্তিক আলোচনায় থাকে গত সপ্তাহের উল্লেখযোগ্য যে ঘটনা প্রবাহগুলো থাকে সেখান থেকে বেছে নেওয়া ২টি অথবা ৩টি বিষয় এবং আমরা আলোচনা করি আমেরিকার রাজনীতি, যেহেতু এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত হয়, একই সাথে গোটা বিশ্ব জুড়ে যে ঘটনা প্রবাহ আছে সেগুলোরও বিশ্লেষণ করে থাকে এই অনুষ্ঠানে এবং আমার মা মাতৃভূমি বাংলাদেশের খবরও থাকে এই অনুষ্ঠানে, থাকে বিশ্লেষণ। আমরা জানি গত সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলোর মধ্যে যদি আমরা বেছে নেই তাহলে বাংলাদেশের প্রসঙ্গটি সবার আগে চলে আসে, কারণ আমরা জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায় নেওয়ার পরে যে অবস্থা, আজকে আমরা দেখেছি যে মন্ত্রিসভার বন্টন হয়েছে, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে, তারা শপথ নিয়েছেন গতকাল এবং আজকে মন্ত্রিসভার বন্টনটি হয়েছে এবং মন্ত্রিসভার বন্টনের মধ্যে আমরা জানি যে প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার হাতে ২৭টি মন্ত্রণালয় আছে। এছাড়াও সবচেয়ে আলোচিত আমরা যে বিষয়টি বলে থাকি, যে দুজন সমন্বয়কের মধ্য থেকে সুযোগ পেয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারে, তারা এখনো ছাত্র এবং তারা হচ্ছেন যে দুটি পেয়েছে সেটি হচ্ছে তথ্য এবং ডাক এবং ক্রীড়া মন্ত্রণালয়। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিষয় ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আরো যে বিষয়টি থাকবে আজকের অনুষ্ঠানে মূলত সেটি হচ্ছে কতদিন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চাই এবং কতদিন পর নির্বাচনের আশা করছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে চাই আমাদের যে সরকার ব্যবস্থা আছে সেখানে, এবং একই সাথে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কি প্রত্যাশা এবং এই যে গণ অভ্যুত্থান এটিকে আমরা কিভাবে দেখছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে দর্শক, আপনাদের আমি জানিয়েছিলাম যে এই বিষয় নিয়ে যদি কারো মতামত থাকে এবং কতদিন আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চাচ্ছেন সেটিরও কিন্তু মতামত নিয়েছি, সেগুলো আমরা কিন্তু পড়ে শোনাবো যে এবং আমরা জানাবো যে দর্শকদের যে বিভিন্ন মতামত আছে সেটির আলোকে। তবে সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা দুজন মানুষকে পেয়েছি, খুবই খুবই সম্মানিত আমাদের। একজন হচ্ছেন সৈয়দ মাহমুদুল্লাহ, আমি বলবো যে আমার জন্মের আগে থেকেই যিনি সাংবাদিকতায় শুরু করেছেন এবং যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, সিনিয়র সাংবাদিক। এবং আরেকজনও পেয়েছি, আমি খুব প্রিয় একজন মানুষ, আমি বলবো যে আরেকজন পেয়েছি আমার খুবই খুবই আরেকজন সম্মানিত এবং আমার সরাসরি প্রভোস্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, অধ্যাপক তাহমিনা আক্তার। তিনি সাবেক ডিরেক্টর, ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ইউনিভার্সিটি অফ ঢাকা। দুজনকে স্বাগত জানাচ্ছি। একজন যুক্ত হয়েছেন সৈয়দ মাহমুদুল্লাহ নিউ ইয়র্ক থেকে এবং তাহমিনা আক্তার তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। শুরুতেই আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যাওয়ার আগে একটু তাহমিনা আক্তারের কাছে যেতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে কেমন আছে সেটি একটু নিয়ে নিই সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার অনুমতি নিয়ে, কারণ আপনি সিনিয়র মানুষ, তারপরে যেহেতু বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা করছি তার কাছে আমি একটু শুরুতেই যেতে চাই। অধ্যাপক তাহমিনা আক্তার, আমরা ডাকাতের খবর পাচ্ছি, নিরাপত্তাহীনতার খবর পাচ্ছি এই মুহূর্তে এবং সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার নির্যাতনের খবর পাচ্ছি এই দূরপ্রবাসে। আপনার কাছ থেকে আমি একটু সবশেষ আপডেটটি নিয়ে নিতে চাই, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ কেমন আছে? ধন্যবাদ। আমার প্রিয় ছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, মনে করি যে শামসুন্নাহার নূপুর, তুমি এই যে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে আমাদের অন্যতম প্রবীণ সাংবাদিক, তাকেও ধন্যবাদ। যে বিষয়টি প্রশ্ন হয়েছে যে এখন বাংলাদেশ কেমন আছে, অবশ্যই বাংলাদেশে একটা সংকটকালীন সময় চলছে এবং এই সংকটকালীন সময়টা সৃষ্টি হয়েছে মূলত, সবাই আমরা জানি যে কোটা বিরোধী আন্দোলন এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল, পরবর্তীতে ছাত্র জনতা এই আন্দোলন এবং এই অভ্যুত্থান ঘটিয়েছে। সেক্ষেত্রে যে বিষয়টি হয়েছে যে বর্তমান যে পরিস্থিতি, সেটা আমাদের এই ম্যাসাকার পরিস্থিতিতে দেখা গিয়েছে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যে পুলিশ বাহিনী, তার উপর জনগণের কিছুটা আস্থা হারিয়ে যাওয়ায় এবং বিভিন্ন ক্ষেত্রে যে আন্দোলনের সময় যে অবাধ গুলি চালানো হয়েছে, সেই
শোকগুলো এখনো কিন্তু জনগণ গ্রহণ করতে পারেনি মানসিকভাবে। যারা সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, অথবা সাধারণ মানুষ তাদের জীবন দিয়েছে, সেই কারণে পুলিশের উপরও পরবর্তীতে কিছুটা পুলিশ এবং ছাত্র জনতা মুখোমুখি এই ধরনের বাংলাদেশের ইতিহাসে এবং দক্ষিণ এশিয়া মহাদেশের ইতিহাসে এত লোক মারা গেছে, এটার 100 বছরও কিন্তু নজির নাই। যার ফলে যে পুলিশ এবং ছাত্র জনতার ভিতর যে একটা সম্পর্কের যে সম্পর্ক থাকা দরকার ছিল, সে সম্পর্কের আস্থাহীনতার কিছুটা অভাব দেখা যাচ্ছে। পুলিশও তার নিরাপদ বোধ করছে না, ছাত্ররাও কেন যেন এখনো মেনে নিতে পারছে না। যদিও ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, গতকাল শপথ নিয়েছে এবং যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে আমাদের সেই উজ্জ্বল সেনাবাহিনী, তারা যথেষ্ট আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু কথাটা হচ্ছে এত বিশাল জনগোষ্ঠীর জন্য যে জনবল দরকার, পুলিশের যে জনবল ছিল, সেনাবাহিনী তো সেই জনবলের কিছুটা ঘাটতি রয়েছে। তারা চেষ্টা করছে। যেটা হয়েছে যে এই সুযোগটা আমরা স্বাধীনতার সময়ও দেখেছি যে অপশক্তি অথবা সন্ত্রাসী গ্রুপরা বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ অথবা লুটপাট অথবা ডাকাত সেজে আক্রমণ করার জন্য চেষ্টা করছে। সেনাবাহিনী সবসময় টহল আছে, টহল দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে বলেছে যে পরাজিতদের বিরুদ্ধে কোনো কিছু না করা, তাহলে আমরাই পরাজিত হব। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার বক্তব্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরা শান্ত থাকি, আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ রাখি। তা আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভ হয়েছে। এখন পুলিশের নতুন আইজিপি নিয়োগ হয়েছে। পুলিশের সঙ্গে একটা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যদি একটা মানে সম্পর্ক স্থাপন করে, আস্থার জায়গা স্থাপন করে তাদেরকে মাঠে নামালে আরো পরিস্থিতি উন্নত হবে। এবং ছাত্ররা, বিশেষ করে ছাত্র সমাজ, আমাদের তুমি জানো ঢাকার ট্রাফিক, তারা কিন্তু রাস্তা সড়ক অর্থাৎ ট্রাফিকিং এর কাজটা এই ছাত্র সমাজ করছে। বাড়িতে বাড়িতে বিভিন্ন মহল্লায় তাহারা পাহারা দিচ্ছে। তারা যথেষ্ট চেষ্টা করছে, সেনাবাহিনীর কে সহযোগিতা করছে, সেনাবাহিনীও করছে। আমি আশা করি যে হয়তো একটু সময়ের মধ্যে আরো বেশি ইমপ্রুভ হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, উন্নতি হচ্ছে, এবং আমরাও চাই যে নিরাপদে সাধারণ মানুষের মধ্যে সেই স্বস্তিটি ফিরে আসুক। আমি আজকে মূলত একদম যেহেতু সৈয়দ মোহাম্মদুল্লাহকে পেয়েছি, আমি শুরুতেই বলছিলাম যে আপনাকে পাওয়া মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে পাওয়া। তার কারণটি হচ্ছে সেই মুক্তিযুদ্ধ থেকে 1990, 2024 সবকিছুর প্রত্যক্ষ সাক্ষী তিনি। আমি পুলিশ এবং জনগণের যে আস্থার জায়গাটি সেটি নিয়ে পরে আলোচনা করব, যেহেতু ধারাবাহিকভাবে আমি আলোচনাটি করতে চাই। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে একটু জানতে চাই, 1971 দেখেছেন, 1990 দেখেছেন, 69-এর গণ অভ্যুত্থান দেখেছেন এবং একই সাথে 2024 সালের গণ অভ্যুত্থানটি দেখলেন। পুরো এই ইতিহাসটির আলোকে বর্তমান পরিস্থিতি যদি আপনার কাছে আমি একটু জানতে চাই, কি মনে হয়েছে, কি বলবেন ছোট্ট করে যদি বলেন। একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে। আমি এটা একেবারে অকপটে স্বীকার করা উচিত যে আমি যেটাকে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন যেটা আছে, মতবাদ মোটা থাকে বলে মুক্তিযুদ্ধের পক্ষ বিভাজন, আমি এই বিভাজনটাকে সত্যিকার এটা ভালো মনে করি না, এইভাবে কথা বলি। কিন্তু তবু এই বিভাজন মেনে যদি বলা হয়, আমি মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী হয়েছি। সেক্ষেত্রে যে সরকার ছিল, যে সরকার পদত্যাগে বাধ্য হয়েছে, এই সরকার মৌখিকভাবে দলের নীতি হিসাবে আমি যে কথা বললাম এইটাতে আস্থাশীল একটি সরকার ছিল। তারা অনুসরণ করেনি, সেটা আরেকটি বিষয়। ফলে তাদের ক্ষমতাচ্যুতিতে আমার মর্মাহত হবে, কিন্তু তারা আমার মর্মাহত বা অন্য কারো মর্মাহতের জন্য নিজেরা নিজেদের মৃত্যু ঘন্টা বাজিয়েছে। কারণ হচ্ছে কি, আপনি যেটা বললেন 1990-তে গণ আন্দোলন হচ্ছে একটা মিলিটারি ডিক্টেটর বিরুদ্ধে,
মিলিটারি ডিক্টেটর। পরে তিনি তাকে সিভিলিয়ান রূপ দিয়েছিলেন ৭৭ আমরা দেখেছি সেগুলো, ৬৯ গণঅভ্যুত্থান দেখেছি, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা ওই দিক থেকে গেছে। ৬২, ৬৯, ৬২, ৬৬, ৬৯, ৭১ এগুলো। কিন্তু এর আগে আবার মানে ২০০৭ সালে বেগম জিয়ার যখন দ্বিতীয় মেয়াদ, সেই মেয়াদের তখনও আওয়ামী লীগ বিপুল আন্দোলন গড়ে তুলেছিল এবং পরিস্থিতি এমন হয়েছিল যে সামরিক বাহিনী হস্তক্ষেপ করে প্রেসিডেন্টকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে তারা শেষ পর্যন্ত প্রায় ২ বছর ক্ষমতা ছিল এগুলো। কিন্তু এইবারেরটা ডিফারেন্ট হয়েছে। এইবারেরটাও ছাত্ররা আন্দোলন করছিল আপনার কি জন্য, তাদের কোটার বিরুদ্ধে। সরকারি চাকরি ৫৬%, আমি একটু ব্রিফ বলে যাচ্ছি। ৫৬% কোটা রিজার্ভ থাকে আর মাত্র ৪৪% বাকিদের জন্য থাকে। চাকরি বাকরির অভাব, একটা অনুন্নত দেশ, সরকারি চাকরি এক ধরনের নিরাপত্তা আছে ইত্যাদি, সেখানে বঞ্চিত, এটার বিরুদ্ধে একটা ক্ষোভ। ১৮ সালে সেই সরকারই বাতিল করেছিলেন। পরবর্তীতে হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ ৬ বা ৫ জুন বাতিল করাটাকে বাতিল করে দিয়ে কোটা আবার পুনরুদ্ধার করলেন। তারপর ছাত্র আন্দোলন শুরু। ছাত্র আন্দোলন করার পরে সরকার অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে, কিন্তু এর মধ্যে তারা ধানাই পানাই শুরু করলো। ১, ২ নম্বর হচ্ছে প্রথমে রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র এইভাবে দাঁড়িয়েছিল, আমার টিএনএন মিএন স্কোয়ারের কথা সেই ঘটনা মনে যায়, ট্যাঙ্কের সামনে এসে দাঁড়িয়েছিল, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করা। এইটাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করা, এইটা কোনোভাবে কেউ মেনে নিতে পারে না, একেবারে এইটা। এরপরে ঢাকাতে দ্বিতীয়ত সম্ভবত দ্বিতীয় দিন বা তৃতীয় দিন মিলে আরো ৫-৬ জন মারা গেল। যদি একটা জনগণের সরকার বা জনগণের পালস বোঝার মতো ন্যূনতম উপলব্ধি থাকে, সেই সরকার তাৎক্ষণিকভাবে বলতে হচ্ছে লেটস পজ অ্যান্ড পন্ডার, এখানে লেটস স্টপ স্টপ। তারপরে তারা অন্য ছাত্রদের সাথে আলোচনা, কিন্তু তারা সেই পথে গেলেন না। আমার মনে হচ্ছে কি জানেন, শেখ হাসিনা সরকার তারা ৮ সালের নির্বাচন সম্পর্কে বিরোধীরা অনেক পাতানো খেলা বলে থাকে, আমি সেটা বিশ্বাস করি না। মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের মধ্যে সেটা একটা নির্বাচন হয়েছিল, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিল। সেই তারা তো পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিল, ১৪ সাল নির্বাচন করলো, বিরোধী আসলো না, ১৫৩ নির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ইত্যাদি ছিল। ১৮ সালের নির্বাচনটা ১৪ সালেরটা বয়কট করেছে ইত্যাদি কারণে আমি সেটাকে গ্রহণ করতে রাখি। ১৮ সালের নির্বাচন সম্পর্কে সমস্ত মানে নিরপেক্ষ অথেন্টিক তথ্য হচ্ছে যে ওইটা কোন নির্বাচন, ভুয়া একটা নির্বাচন। ফলে ১৮ সালের ওই নির্বাচন, এই যে এটা যে জনগণ থেকে যখন আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, আপনি গণতন্ত্রের পথ পরিহার করেন, একটা অহমিকা ঢুকে এবং এক ধরনের মানে জনগণের ট্রাস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে এরপরে বিএনপি নানা পর্যায়ে আন্দোলন করছে, অন্য প্রধান দল জামাত অনেকটা কোটারে চলে গেছে। এইটার পরে বিএনপিকে বারবার তাদের আন্দোলন শেখ হাসিনা সরকার দমন করতে সক্ষম হয়েছে, হওয়ার কারণে আমার ধারণা এই ধৃষ্টতা অহমিকা এই মানে মনোভাবটা জাগ্রত হয়েছে যে এবারে ছাত্রদেরটাও তারা দমন করতে পারে। এবং প্রচন্ড ভয়ঙ্কর আনএক্সেপ্টেবল একটা কথা, তাদের একজন মন্ত্রী, তার নাম কাদের বোধহয়, কি কাদের আমি এই মুহূর্তে ভুলে গেছি, তাকে এতই আমি ওবায়দুল কাদের নামে একটা লোক, এদের সম্পর্কে ভদ্রভাবে কথা বলা মুশকিল, কিন্তু আমি সেটাতে যাচ্ছি না। সে তিনি বললেন যে আমার ছাত্রলীগেই যথেষ্ট ওদেরকে মোকাবিলা করবে। এরপরে আমরা কি দেখলাম, সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের মাস্তানরা, গুন্ডারা লাঠিসোঁটা হাতে, কারো হাতে ফায়ার আর্ম ছিল, এরা অ্যাটাক করলো আন্দোলনকারী ছাত্রদের। তখন কিন্তু ওই ওদের আন্দোলন তখন ওই কোটার বিরুদ্ধেই আছে। তখন এটা জুলাই মাসের ১০ তারিখের আগের কথা বলছি। তখন আক্রমণ করা হলো, ঘটনা উল্টে গেল, তারা আহত হলো, পুলিশ গুলি করলো, লোক মারা গেল। এই হতে হতে মানে একেবারে এটা একটা তুঙ্গে উঠলো এবং এর ভিতরে এই যে বছরের পর বছর একটা মানে এটাকে বলে কি বলে আপনার স্বৈরতান্ত্রিক শাসন, আমি আরেকটা টার্ম ইউজ করতে চাইছিলাম সেটা ভুলে গেছি, একটা হয়ে গেছে এবং জনগণ থেকে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বারবার বিএনপির আন্দোলন
প্রতিহত করতে তারা সক্ষম হওয়ার কারণে যে অহমিকা ঢুকে গেছে, ভেবেছে এটাও করে দিতে পারবে। এখন তাদের আয়ত্তের বাইরে চলে যাওয়ার পরে দেখুন পতনের আগের দিন 5 তারিখে শেখ হাসিনা সম্ভবত প্রত্যাগ করে চলে গেলেন দেশ ছেড়ে। 4 তারিখ আবার আওয়ামী লীগ রেসিস্ট্যান্স ডে ঘোষণা করে, প্রতিরোধ। আমি এগুলো বলতে, আমি দুঃখের সাথে এই কথাগুলো রিয়েক্ট করা দরকার আমাদের। সেই দিন আবার আওয়ামী লীগের এবং পুলিশের জয়েন্ট অপারেশনে বা আরো সেই দিন সম্ভবত আমি প্রথম আলোর ফিগারটা সবচেয়ে নেওয়ার চেষ্টা করি, সরকারের মোটামুটি বিরোধী, সেই কারণে 98 থেকে 107 সেই দিন। আর এর আগে মিনিমাম 200, সম্ভবত 250-300। এই টোটাল মানে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত 300 থেকে 400 মানে নির্ভরযোগ্য সূত্রে, ধরা যাক প্রথম আলো সূত্রে, অন্যান্য সূত্রে এটাকে বিপুল হাজার হাজার বলতে পারে, যে একটা ছাত্র মারা যাওয়া, একটা মানুষ মারা যাওয়া আনএক্সেপ্টেবল। একটা এখানে আমি একটা আপনি হয়তো প্রাসঙ্গিক বিবেচনা করলে আমি ক্ষমা প্রার্থী, আমাদের সম্ভবত কোরআন এবং হাদিসে একটা ভার্স আছে, একটা লাইন আছে, সেটা হচ্ছে তুমি যদি অন্যায়ভাবে একটি লোককে মারো অ্যাজ ইফ তুমি সমগ্র মানব জাতিকে মেরেছো, সম্ভবত কোরআনে আছে। এই ধরনের কাজ একটা এখানে করা হলো, ভয়ঙ্কর কাজ করা হলো। তখন এই শেষের কয়দিন এই রেসিস্ট্যান্সের 2-3 দিন আগে থেকে তারা এক দফায় নেমে গেল। সেটা হচ্ছে কি, এই সরকারকে না, সেটা আর একটু আগে শুরু হয়েছে যে এই সরকারকে আমরা সরিয়ে দেবো বলে একদম সরকার উৎখাতের আন্দোলনে পৌঁছে গেল। এবং এমন একটা অবস্থা হলো, সারা দেশ থেকে ঢাকা চলো ঢাকা চলো ওরা আহ্বান করলো, ঢাকা আসলো লক্ষ লক্ষ লোক। তখন আর কিছু করার উপায় ছিল না। এর আগে সান্ধ্য আইন জারি করা হয়েছে 1 সপ্তাহ আগে বা 10-11 দিন আগে। সান্ধ্য আইন জারি করে সামরিক বাহিনীকে নিয়োগ করা হয়েছে। সামরিক বাহিনী, আমি প্রার্থনা করেছি মনে মনে, এবং সামরিক বাহিনী সেই কাজটি করেছে আমার প্রার্থনা অনুযায়ী। সেটা হচ্ছে যে সামরিক বাহিনী কোনো হাতে অস্ত্র নেয়নি, হাতের অস্ত্র ছিল মানে কারো দিয়ে গুলি নিক্ষেপ করি। এই কাজটি তারা ভালো করেছে। অন্তত একটি বাহিনী, একটি আশ্রয়স্থল থাকা দরকার যেখান থেকে যাতে একটা আস্থা থাকে, সেই আস্থা তারা রেখেছে। এই কারণে বাংলাদেশে সামরিক বাহিনী প্রথম মোটামুটি কিছু নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছে। সেটা কেন হয়েছে, যা দুঃখজনক। আমি মনে করি বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া, ধ্বংস করা এবং বিভিন্ন স্থানে মন্দির ইত্যাদি হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এটা নিন্দনীয়। গণভবন এবং বাংলাদেশের স্যাক্রেড, বাংলাদেশ রাষ্ট্রের গণতন্ত্রের মানে পীঠস্থান পার্লামেন্ট ভবন, এটাকে দুইটাকে ডেসেক্রেট করা হয়েছে। প্রধানমন্ত্রী চলে গেছেন, তারপর ওই বাড়িটি তার না, রাষ্ট্রের, সেটি এবং পার্লামেন্ট ভবন এগুলো অবমাননা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, ক্ষতি করা হয়েছে। এটা দুঃখজনক। ফলে এই অংশটাতে আমার নিজের ধারণা, মিলিটারিকে জনগণ যেভাবে রেসপেক্ট দেখাচ্ছিল, তাদেরকে প্রায় মানে জয়ধ্বনি দিচ্ছিল। মিলিটারি যদি জাস্ট গণভবনের এবং পার্লামেন্ট ভবনের এবং বঙ্গবন্ধু ভবনের এগুলোর জন্য জাস্ট ন্যূনতম তারা প্রেজেন্স থাকতো, কেউ এদেরকে মানে হামলা করতো না। এটা একটা ব্যর্থতা, দুঃখজনক ব্যর্থতা। আমি এটা নিন্দা করছি। এটা কিন্তু দেশব্যাপী এখন পরবর্তীতে বিভিন্ন থানা লোক, এই যে আমাদের মাননীয় প্রফেসর যেটা বললেন, সম্মানিত প্রফেসর, আমি তার সাথে এগ্রি করি। পুলিশকে গত কয়েক বছরে এবং বিশেষ করে এইবার আন্দোলনের সময় এমন ভাবে পুলিশ ব্যবহার হয়েছে, তারা গুলি করেছে। পুলিশের প্রতি সমগ্র যাদের একটা পঞ্জীভূত ক্ষোভ, এই পঞ্জীভূত ক্ষোভের কারণে যখন সরকার নাই সেই অবস্থায়, মিলিটারি তো সর্বত্র না, মিলিটারি ক্যান্টনমেন্ট এরিয়াতে, ঢাকা বড় শহর 2-1টাতে, ফলে সারা দেশে থানাগুলো আক্রমণ করা হয়েছে। আমরা এই ঘটনাগুলো জানি, আমি একটু বিশ্লেষণও চাচ্ছিলাম। তাহমিনা আক্তার, আপনি কিছু যুক্ত করতে চাচ্ছেন? তাহমিনা আক্তার, জি। থানাগুলো আক্রান্ত হওয়ার কারণে পুলিশরা সব চলে গেছে, সম্ভবত অনেক পুলিশ মারা গেছেন, পুলিশের ফ্যামিলি মারা গেছে। এইটার কারণে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, শূন্যতা সৃষ্টি হওয়ার কারণে ওইটা পূরণ করতে তত্ত্বাবধায়ক সরকার এসছেন। আমরা আশা করব তারা সব ঠিকঠাক করবেন। তারা আহ্বান করেছেন, আস্থার জায়গা আছে আমাদের। কিন্তু আমি প্রফেসর সাথে একমত যে এটা একটু সময় নিচ্ছে, কিন্তু এরা আরো মানে কড়াকড়ি ভাবে মিলিটারি আরো বেশি ছড়িয়ে দিলে সম্ভবত আরো ভালো হবে। জি, তাহমিনা আক্তার, আপনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমাদের
শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক ভাইয়ের সঙ্গে আমি একটু সংযুক্ত করতে চাচ্ছি যে আসলে আমি বাংলাদেশের সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, আসলে এই ভূমিকাটা কিন্তু বাংলাদেশে মানে সাংঘাতিক একটা তাদের ঐতিহ্য যে দেশকে রক্ষা করা, দেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে ম্যাসাকার ডেথ অফ স্টুডেন্ট, যে পুঞ্জীবিত ক্ষোভ, শুধুমাত্র কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী এই ক্ষোভটা ছিল না, ক্ষোভটা ছিল তিনটি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের যে একটা বিশেষ ছাত্র সংগঠনের সাথে সংগঠনের সমস্ত কিছু মিলে কিন্তু এই ক্ষোভটা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর যেটা বলা হলো, আমি অবশ্যই যে গণভবন অথবা বড় বড় স্থাপনাগুলো যে লুটপাট হয়েছে সেই মুহূর্তটা কি ছিল, ছিলটা এরকম যে 2:30টার সময় 3টের সময় মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলেন। তখন জনগণ দেশের ভার কে নিচ্ছে, দেশের শৃঙ্খলা কে নিচ্ছে, কে নিয়ন্ত্রণ দিবে, কে অর্ডার দিবে, এইরকম একটা পরিস্থিতিতে আমি দেখেছি সেনাবাহিনী মানুষের প্রতিও কিন্তু মানুষ তখন পুলিশ সেনাবাহিনী মানতে চাচ্ছিল না, সেনাবাহিনীর উপরেও ঝাঁপিয়ে পড়তেছিল। তখন সেনাবাহিনীর উপর যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে দেশের নিয়ন্ত্রণ কিন্তু আরো হারাবে, যার ফলে সেনাবাহিনী আস্তে 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 সহনশীলতা একটু, ওই যে পুঞ্জীবিত ক্ষোভটা জনগণ একটু প্রকাশ করার একটু স্কোপ, তারা আবার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমি একটু তাহমিনা আক্তার একটু আপনার কাছে যুক্ত করে জানতে চাই যে আমরা যে জেনারেশনের কথা বলছি সেই জেনারেশনটি অভূতপূর্ব একটি কাজ করেছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। কারণ যে সরকারটিকে তারা ক্ষমতা থেকে বিচ্যুত করেছেন সেই সরকার এমন ভাবে অধিষ্ঠিত ছিলেন মনে হচ্ছিল যে এই সরকারকে আরো 20-25 বছর আগে নামানো যাবে না, যেটি বিএনপি কিংবা জামাত এই 15 বছর চেষ্টা করেও পারেনি, সে কাজটি করেছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে আপনার ভেতরে ক্ষোভ, সেই ক্ষোভগুলো কি আপনি স্থাপত্যকলা ভেঙে এবং জাতির জনককে অসম্মান করে 32 নম্বর বাড়িকে পুড়িয়ে দিয়ে সেই ক্ষোভগুলোর বহিঃপ্রকাশ করার দরকার ছিল? এটা কখনোই না। এই সমস্ত যে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের দ্বারাই গঠন করা হয়েছে এবং রাষ্ট্রীয় মর্যাদার যে সম্পদগুলো রয়েছে, কখনোই আমার কাছে মনে হয় না যে এটা ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে কোনো একটা শান্তি অথবা কোনো একটা বীরত্ব রয়েছে, অবশ্যই না এগুলো। কিন্তু সেই মুহূর্তে যে আমি যেটা বলছি যে সেনাবাহিনী যে আরো নিয়ন্ত্রণ, সেই মুহূর্তে মানে মানুষের জানমাল, হাজার হাজার মানুষের তখন মানে বিশেষ করে যারা সাবেক সরকার প্রধানের মন্ত্রী, মিনিস্টার, নেতা ছিলেন, তাদেরকে রক্ষা করার কাছে, জানমালের রক্ষা করার কাছে বেশি ব্যস্ত ছিল। তাদেরকে রক্ষা করার কাছে কিভাবে তাদেরকে রক্ষা করা যায়, তাদের বাড়ি গাড়ি রক্ষা করা যায়, নতুবা পুড়িয়ে দিতেছিল। এটা কখনোই নূপুর সমর্থন যোগ্য না। বিশেষ করে আমি এটাই বলতে চাচ্ছি তোমাকে, যে এটা সূত্রপাতটা অনেকেই জানে, কিন্তু কথা হলো যেটা 52টা বিশ্ববিদ্যালয় সরকার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা প্রত্যয় স্কিমে যাবে না, কারণ এতদিন আমরা ছিলাম রাষ্ট্রীয় একটা পেনশন স্কিমের মধ্যে। সেই পেনশন স্কিম হঠাৎ করে শিক্ষকরা কিন্তু 1 মাস আগে থেকে আন্দোলন করছে, ক্লাস বন্ধ করে দিয়েছিল, বারবার কথা বলতে চেয়েছিল সরকারের সঙ্গে, সরকার সময় দিচ্ছে না, আবার দিয়েও কোনো আলোচনা হলো না। তখন বলা হলো একটা তুচ্ছ তাচ্ছিল্য যে আন্দোলন করুক, এই ভাষা ছিল যে আন্দোলন করুক। শিক্ষকদের ভিতরেও কিন্তু একটা ক্ষোভ কিন্তু ছিল, মানে তৎকালীন সরকারি শিক্ষকদের মধ্যেও একটা ক্ষোভ ছিল, কিন্তু শুধুমাত্র যে বিরোধী বা জামাত অথবা বিএনপি অথবা অন্য না, তৎকালীন শিক্ষকদের মধ্যেও যারা নেতৃত্ব দিয়েছিল তারা খুবই হতাশ ছিল যে এটা কি হচ্ছে। এরপরে ছাত্ররা নেমে গেল, ছাত্ররা নামার পরে জনতা নেমে গেল। 16 তারিখে যখন রংপুরের ছেলে আবু সাইদ যখন বুক পেতে দিল এবং পুলিশ গুলি করলো প্রত্যক্ষভাবে, সেটাও কিন্তু তৎকালীন সরকার অস্বীকার করলো যে পুলিশের গুলিতে মারা যায় না, টুকাইদের গুলিতে মারা গিয়েছে।
এরপরে দেখা গিয়েছে যে মুগ্ধর মতন এবং যেটার প্রত্যক্ষদর্শী আছে সেটাকে সম্পূর্ণ অস্বীকার করা হলো। তারপরে বলা হলো যে কোন একটা মন্ত্রী যে আমার ছাত্রলীগই যথেষ্ট, যখন এই ঘোষণা দিল তখন ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী এক হয়ে গেল। এবং লাস্ট যখন এই যে কারফিউর পরে সেকেন্ড কারফিউ, তখন ছাত্র পুলিশ পিছনে কোন একটা বাহিনী, ছাত্র বাহিনী সামনে অস্ত্র নিয়ে আছে। তাই এই যে কথাগুলো, এই যে দায়িত্বহীনতার, এবং আমি বিচারপতিদের সম্মান রেখে বলছি, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখে বলছি যে রাষ্ট্রযন্ত্র এমন হয়ে গিয়েছিল যে নির্বাহী আদেশ কি আসতেছে সেভাবে রায় হবে। যেমন বিচারপতি বলল 10 তারিখের কাহিনী যে রাস্তার আন্দোলন দ্বারা বিচার বিভাগ পরিবর্তন বা রায় পরিবর্তন করা যায় না। তখনই কিন্তু ছেলেমেয়েরা ফুসকে উঠলো যে এটা নির্বাহী বিভাগ থেকে দিতে হবে, বিচার ব্যবস্থার উপর। এই যে প্রধান বিচারপতি এই কথাটা কেন বলা দরকার ছিল, এবং যে 1 মাস ওয়েট করার কথা বললো, তাহলে সেটা কেন বৃহস্পতিবার স্পেশাল চেম্বার অফ জাজেস রাত 7টার সময় কোর্ট বসিয়ে একদিনের মধ্যে রায়টা দিয়ে দিল। তাই এই জিনিসগুলো আসলে ভাববার বিষয়। যদি আমরা ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে চিন্তা করি, বিচার ব্যবস্থা এই ধরনের হলো কেন, নির্বাহী বিভাগ এই ধরনের হলো কেন, আইন বিভাগ এই ধরনের হলো কেন, এই যে এক ব্যক্তির শাসন, দাম্ভিকতা, অহমিকা, যেটা ভাই বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, আমরা দেখেছি আমাদের ইসে। তাই এই জিনিসগুলো দেখা গিয়েছে যে অতি মাত্রায় হয়েছে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে আমি ছিলাম, তখন আমি ছাত্র বিশ্ববিদ্যালয়, তখন 9 বছর 6 জন ছাত্র মারা গেছে। এবং লাট যখন উনি পদত্যাগ করলেন, ডাক্তার মিলন একজন মানুষই মারা গেছে, নূর হোসেন, আমি গণতন্ত্র চাই বুকে ধারণ করেছিল পিঠে। তাই যখন এত ম্যাসাকার হচ্ছে তখন তো আমাদের একটা ভাবনার জায়গা ছিল যে আমার কাছে মনে হয় দেশের শান্তির জন্য, জনগণের শান্তির জন্য আমরা রাজনীতিবিদদের, মানে যারা রাজনীতি করেন তারা তো জনগণের শান্তির জন্য, দেশের ভালোর জন্য, উন্নয়নের জন্য যেটা ভালো, এই ধরনের ডিসিশন তখন নিলে এতগুলো প্রাণ যেত না, এত মেসাগার হতো না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতো না। এবং বিশেষ করে যখন মেট্রো রেল বা অন্যান্য স্থাপনাগুলো আক্রমণ হলো, সে আক্রমণকারী কারা এটাও কিন্তু খুঁজে দরকার আছে। এটা কিন্তু আমরা চাচ্ছি এই সন্ত্রাসী কার্যকলাপ কারা করলো, এখানে অন্তর্ঘাতমূলক সন্ত্রাস হয়েছে, এটা আমি একটু বলতে চাই স্পষ্ট করে। এটা যদি বের করতে পারে সরকার, তাহলে বোঝা যাবে এই সন্ত্রাসী কার্যক্রমে কারা অংশগ্রহণ করেছে। বলেছে ভাই যে আগে বিএনপি জামাত অনেক আন্দোলন করেছে, আপনারা দেখেছেন 28 অক্টোবর বিএনপি একটা আন্দোলন করেছিল, 6 লক্ষ উপরে মানুষ হয়েছিল, একটা বোমা ফেলেছিল বিএনপি, সব পালিয়ে চলে গেছিল ভয়ের চোটে। সুতরাং বিএনপি এত সন্ত্রাসী যে একদম সব ভেঙে ফেললো না। এখানে তো একটা অপশক্তি, আমি নাম দিচ্ছি না, মেট্রো রেলের অপশক্তি কারা ছিল, ওখানে একটা বাস মালিক সমিতি যে ছিল তারা বাস চলাচল বন্ধ হয়ে গেছিল, বা তাদের যে রুজি রোজগার অথবা যাদের বাস ছিল তারা করতে পারে না। এইগুলো মানে বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করার কিন্তু জায়গাটা রয়ে গেছে। আমি বাংলাদেশে থেকে জানতে পারছি, বুঝতে পারছি, কিন্তু আমরা ওপেনলি যে কথা বলবো সে কথা বলার স্বাধীনতাটাও আমাদের কিন্তু নাই। হ্যাঁ, এখন নেই, মানে আমি একটু জানতে চাই তাহমিনা আক্তার। হ্যাঁ, এখন আমরা অবজার্ভ করছি পরিস্থিতি, কারণ আচ্ছা এই মুহূর্তে অনেক কিছু বলা যাচ্ছে না। আমি একটু প্রেক্ষাপটটি আমি একটু জেনে নিলাম, কিন্তু আমি একটু ফিউচার কিংবা ভবিষ্যৎ একটু আপনাদের কাছ থেকে বিশ্লেষণটি নিতে চাই। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেখানে দুজন সমন্বয়ক যারা ছিলেন ছাত্রদের মধ্য থেকে, দুজন সমন্বয়ক উপদেষ্টা হিসেবে জায়গা পেয়েছেন, এবং একজন পেয়েছেন হচ্ছে তথ্য এবং আরেকজন পেয়েছেন ক্রীড়া। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই যে খুব মজা করে আমি ফেসবুকে সাধারণত যে কোনো অনুষ্ঠান করার আগে কোন বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়ে একটু জনগণের মতামত নেই। তার কারণটি হচ্ছে বলাই যখন হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিদায় নিলেন, এক বাক্যে সবাই স্বীকার করেন তিনি জনবিচ্ছিন্ন, মানুষের থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। তো আমিও যখন মানুষের জন্য অনুষ্ঠান করি মানুষের মতামতটি নেওয়ার চেষ্টা করি। তো সেখানে একজন খুব মজা করে উক্তিটি করেছেন যে কোটা নিয়ে আন্দোলন আর কোটার প্রেক্ষিতেই দুজন সমন্বয়ক উপদেষ্টা হলেন।
এটিকে সৈয়দ মাহমুদুল্লাহ আপনি কিভাবে দেখছেন? কারণ যে দুজন হয়েছে ছাত্র, তাদের অবশ্যই রাষ্ট্র পরিচালনার মতো দক্ষতা, মেধা, যোগ্যতা, সেই জায়গাটি আমি গেলাম না। তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে এই আন্দোলনটি। তো আমরা মুক্তিযুদ্ধের কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে আবার কোটার প্রেক্ষিতেই উপদেষ্টা মণ্ডলীতে দুজন ছাত্র সুযোগ পেল, আপনি কিভাবে দেখলেন? আমি এটাকে ভালো সুনজরে দেখছি। এটা হচ্ছে বেগম জিয়া এবং শেখ হাসিনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাদের তো কোনো একটা ইউনিয়ন কাউন্সিল চালানোর কোনো প্রত্যয়, তারা কোনো স্টুডেন্ট গভর্নমেন্টে কোনো লিডার ছিলেন। শেখ হাসিনা সম্ভবত ওই উইমেন্স কলেজে কি একটা ছিলেন, যাই হোক। তো তারা তো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, বেগম জিয়া দুবার, শেখ হাসিনা 3-4 বার, যাই হোক। ফলে আমরা এদেরকে এটা বলা বলছি না, এটা ব্রাইট ইয়াং লোক, এই বয়সের ছেলেরা অসাধারণ সব আবিষ্কার করছে সায়েন্স এর টেকনোলজি থেকে। আমরা ফ্রেশ আইডিয়াস নিয়ে তারা যাবে। এটা আরেকটা কথা আমাকে এখানে উল্লেখ করা উচিত, এই তত্ত্বাবধায়ক সরকার যে উপদেষ্টা মানে মন্ত্রী, এখানে উপদেষ্টা, এই উপদেষ্টাদের ছাড়াও 2জন উপদেষ্টা প্রত্যেক মন্ত্রণালয়ে আন্দোলনকারী ছাত্রদের সমন্বয়কারী থাকবে, মানে প্রত্যেক মন্ত্রণালয়। এইটা আরেকটা ব্যাপার, কারণ এই যে আমাদের মানে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি 27টি দপ্তর নিজের কাছে রেখেছেন। এই স্টুডেন্ট আপনার শো শুরু করার আগে আমি আপনার মাননীয় প্রফেসরের সাথে আলাপ করছিলাম এটা, যে এখন সেখানে 27টি দপ্তর তিনি পরিচালনা করতে পারবেন। তো ফলে ওটা আমলারা চালাবে, আমলাতন্ত্র এমন হয়ে গেছে, দিনের পর দিন বাড়তে বাড়তে আমলারা চালাবে। আচ্ছা, ডক্টর ইউনূসের বয়স 84 বছর, একটু আগে বলছিলেন কত বছরের হতে পারে। আমি ব্যক্তিগত মনে করি বছর 2 তাকে মিনিমাম টাইম দেওয়া উচিত এই সরকারকে। বছর 2 পরে ওনার বয়স 86 হবে, কিন্তু উনি যদি না পারেন তখন আরেকজন প্রধান কাউকে নিযুক্ত করতে হবে। তো কিন্তু মিনিমাম 2 বছর দরকার। কারণ দেখুন, বাংলাদেশের ইতিহাসে একটা উল্লেখ করা উচিত, বেগম জিয়ার প্রথম আমল থেকে প্রথম আমল শেষে নির্বাচনে শেখ হাসিনা 96 সালে প্রধানমন্ত্রী। এই একটা 96 সালের সেই সরকার 2001 বা 2 সালে যে নির্বাচন করেছেন, তখন বেগম জিয়ার দল বিএনপি উইন করে ক্ষমতা গেছে। এই দুইটি ছাড়া বাংলাদেশে কোনো একটা সরকার মানে স্বাভাবিকভাবে পরিবর্তন, দুঃখজনক পরিস্থিতির ভিতর দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরিবর্তন। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ডেমোক্রেসির কথা, এই দুই নেত্রী নিজ নিজ দলের মানে তাদের জন্মলগ্ন থেকেই বলা যায়, তারা যখন এসে ক্ষমতা হাল ধরেছেন দলে, তখন থেকেই তারা ঠিক এইটা কোন ধরনের গণতন্ত্র। তারপরে এখন এই শেখ হাসিনা তো মানে শেখ হাসিনা তো এখন আর ক্ষমতার থেকে যতই তার ছেলে উল্টাপাল্টা কথা বলুন, তিনি আর ক্ষমতার কেন্দ্রে ফিরে আসবেন, এইটা এক ধরনের বোকার স্বর্গে যারা বাস করে তার ধারণা। যাক, যদি আসেন সেটা দেখা যাবে। আপাতত এখন বেগম জিয়ার অনুপস্থিতিতে অ্যাক্টিং চেয়ারম্যান করে দেওয়া হচ্ছে তার পুত্র। কোন কি বলে এটা ডেমোক্রেসি হলো? এর পরবর্তী নির্বাচনে সম্ভবত আমার মানে যে কোনো লোক ধারণা করবে বিএনপি ক্ষমতায়। তো বিএনপি নিজেই গণতন্ত্র মানে করে না, আচরণটা তো গণতন্ত্র। আমি নিজে গণতন্ত্র প্র্যাকটিস করি না, আমি দেশবাসীকে গণতন্ত্র উপহার দিই। আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেওয়াটা খারাপ হচ্ছে, কিন্তু সেটা কিভাবে কলুষিত হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একজন পার্টিকুলার বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বেগম জিয়া 2001 সালের নির্বাচনের আগে কি করলেন, ওই বিচারপতিদের বয়সের মেয়াদ বাড়িয়ে দিলেন, যেন রিটায়ার করা উনি আরো একটু পর রিটায়ার করলে তিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই যে জিনিসটাকে আমরা নিজেরাই কলুষিত করি। তারপরে আমাদের দেশে যে হিংসার রাজনীতি, যেটা প্রফেসর বললেন, একবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল চট্টগ্রামে কোর্ট বিল্ডিং এর পাদদেশে, সেখানে ওই এরশাদ আমলে। এরপরে 21শে আগস্ট বেগম জিয়ার আমলে তার জন্য সবাই পুরো আওয়ামী লীগের নেতৃত্ব শেষ করে দেওয়ার জন্য হয়েছিল। এই ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, দুঃখজনকভাবে আমাদের ইতিহাস কলঙ্কিত হয়েছে। সেই জন্যে প্রতিষ্ঠানগুলা দলীয়করণ হয়েছে। পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, এই ইউনিভার্সিটি টিচাররা এই পক্ষ
অ্যাডভোকেটরা, লয়াররা, জাজরা দুঃখজনক ভয়ঙ্কর অবস্থা আছে। এই জন্যে অন্তত 2 বছরে কিছুটা মানে প্রায় ন্যূনতম মিনিমাম যদি এটাকে একটা অবস্থায় আনতে হয় তাহলে ন্যূনতম 2 বছর দরকার। আবার বেশি দিন অনির্বাচিত সরকার এটাও থাকে। আমি এই প্রসঙ্গে আসব। আমি আরেকটু তাহমিনা আক্তারের মতামত নিয়ে নিই যে আমাদের দুজন সম্মানিত উপদেষ্টা হয়েছেন, সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্য থেকে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণটা আমি একটু যুক্ত করতে চাই এই ক্ষেত্রে। আসলে তুমি তো জানো যে উন্নত দেশ, আমরা যদি ব্রিটেনের মতো দেশে দেখি, ফ্রান্সের মতো দেশে দেখি, কানাডার মতো দেশে দেখি 32 বছরের প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছে। কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রবীণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এ ধরনেরই পজিশন পেয়েছে। নতুন যারা, এটা আমাদের এই জেনারেশনকে বলা হচ্ছে যে জেন জেড জেনারেশন। সুতরাং আমাদের যে মনোভাব পরিবর্তন করতে হবে, এই মনোভাব পরিবর্তনের জায়গাটুকু আমি অনেকেই হয়তো এই যে আমরা দেখে আসছি দীর্ঘদিন, এটাকে মেনে নিতে হয়তো কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, নতুনদের আসা দরকার। ছাত্র সমাজ এসেছে, তারা তো দেখিয়েছে আন্দোলন কিভাবে করতে হয় এবং সংযত। তাদের যে স্লোগান ছিল, ভাষা কিন্তু চেঞ্জ ছিল, ব্লকেট, বাংলা ব্লকেট, নট অবরোধ, ভাঙচুর। তারা কিন্তু গঠনমূলক ভাবে এবং তারা যে গানগুলো তৈরি করেছে, যে করেছে, সবকিছু কিন্তু দেশাত্মবোধের জায়গার থেকে সুন্দর করে সৃষ্টি করেছে। তাই ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনা, ওরা পারবে না বা করতে পারবে না, আমি আমার সন্তানকে মনে করি আসলে ওরা অনেক অ্যাডভান্স, অনেক চিন্তা ভাবনা করার জায়গা আছে। তবে আমি এটা মনে করি যে যারা এখনো ছাত্র, ওরা দায়িত্ব নিয়েছে সরকারের, হয়তো ওদের অভিজ্ঞতা নাই। আমি মনে করি যে প্র্যাকটিস অ্যান্ড কেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। এই অনুশীলনের মধ্য দিয়ে অভিজ্ঞতা হবে এবং তাদেরকে একটু চিন্তা ভাবনা করে প্রবীণদের পরামর্শ নিয়ে চিন্তা খুব সুচিন্তিত ভাবে আগাতে হবে, যাতে এই ইয়াংরা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। এই জায়গাটুকু তাদের দায়িত্বের উপর, তাদের ভূমিকার উপর কিন্তু জাতি তাকিয়ে আছে, বিশ্ব তাকিয়ে আছে যে কিরকম করে। আমি দুইজন উপদেষ্টাকেই তোমার মাধ্যমেই বলতে চাই যে আমরা অনেক চিন্তা ভাবনা করে এবং বড়দের পরামর্শ, জাতির প্রত্যাশা এবং উন্নয়ন, গণতান্ত্রিকতা, মানসিকতা, সামাজিক ন্যায় বিচার অথবা মানবিক মর্যাদাবোধ এবং আমাদের দেশের যে সামাজিক সমতার যে অভাবটুকু আছে সেই জায়গাটুকু চেঞ্জ করবে, যেটা জাতি সারা জীবন স্মরণ রাখতে পারে। হ্যাঁ, ইয়াংরাই পারে, আমরাও বাংলাদেশকে ঠিক করতে পারে। ওই জায়গাটুকু তাদেরকে আমি মনে করি যে অনেক সুচিন্তিত ভাবে তাদেরকে আগাতে হবে। যদি এখানে তারা ভুল করে কোনো পক্ষ, অথবা যেটা বলেছেন যে যারাই মানে আন্দোলন করে তারাই সরকারে যায় বা এরকম কি যে মনোভাব এসেছে, তাহলে সেই মনোভাবটাই কিন্তু আবার প্রতিষ্ঠিত হবে। এই কারণে আমরা একটু দেখি আমাদের ইয়াং জেনারেশন উপহার দেয়, দেখার সময়ের ব্যাপার আছে। তারপরে আমার মনে হয় সার্বিক মূল্যায়ন। তবে আমার মনে হয় যে তারা যে অল্প দিনের যে নেতৃত্ব দিয়েছে এই 1 মাসে, এই নেতৃত্ব যেটা দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে একটা সুসংগঠিত, যা অন্য রাজনৈতিক দল দিতে পারে না। ভাই বলেছেন একটু আগে আমার সাংবাদিক ভাই যে অন্য রাজনৈতিক দল কিন্তু এই নেতৃত্বের জায়গাটুকু, সারা জাগানোর জায়গাটুকু, জনতাকে এক করার জায়গাটুকু করতে পারেনি। এরা তো নিরস্ত ছিল, এরা ঝাঁপিয়ে পড়েছে একে অপরের জন্য। এই ফিলিংসটা, এই অনুভূতিটা কিন্তু সৃষ্টি করতে পেরেছে। এই অনুভূতিটা যদি দেশের জন্য তারা যত দিন দায়িত্বে থাকেন, যে 2 বছর হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকার, একটা ইম্পর্টেন্ট কথা যেটা তুমি পরে আমাদের হয়তো বলতে চাচ্ছ যে এই সরকার কি করবে, কতদিন হওয়া উচিত, সেটা আমি পরে যাব। এই সময়কালে আমার কাছে মনে হয় যে নেতৃত্ব করার সুযোগ প্রবীণ এবং নবীন এই দুয়ের মেলবন্ধন হওয়া উচিত। প্রবীণদের কাছে নবীনরা শিখবে। ধন্যবাদ।
খুব সুন্দর করে আমি পরের প্রশ্নে যেতে চাচ্ছি যে কতদিন থাকা উচিত। তার আগে যেহেতু দর্শকরা তাদের মতামত দিয়েছে, আমার একটু তাদের নামটি বলে কতদিন তারা চাচ্ছেন সেটি একটু উল্লেখ করে তারপরে আমি আপনাদের কাছে মতামতটি নিব। সুখেন জোসেফ গোমেজ বলেছেন, যতদিন দেখেছি স্বৈরাচারী সরকার ততদিন আমরা দেখতে চাই এই সরকারকে। সেহলি শারমিন বলেছেন 3 বছর। সোনিয়া ইসলাম বলেছেন 5 বছর। এবং রিচার্ড তিনি বলেছেন 3 মাস, প্রয়োজনে 6 মাস। আর দেশকে যদি তারা ঢেলে সাজাতে চান তবে তাদেরকে নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সংসদে এনে 5 বছরের সময় দেয়া যেতে পারে। জবাবদিহিতা ছাড়া লম্বা সময় কোনোভাবে দেয়া যাবে না। আরেকজন বলেছেন শিপন, তিনি বলেছেন 2 বছর। এবং রঞ্জিত সাহা খুব মজা করে বলেছেন, তিনি বলেছেন আমেরিকা যতদিন চায়। এমডি ইসলাম বলেছেন 2 বছর। এগুলো হচ্ছে জনগণের মতামত, কারণ এক একজন এক এক ভাবে মতামত দেয়। আমি সেই মতামতগুলোকে সম্মান দেই, কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব যুক্তি আছে, তারা সেভাবে তাদের মতামতগুলো তুলে ধরেন। আমি সৈয়দ মহম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই, আপনি এই সরকারকে কতদিন ক্ষমতায় দেখতে চান? আমি এর আগেও বলেছি 2 বছরের বেশি সম্ভবত থাকা ঠিক হবে না। অনির্বাচিত সরকার, নির্বাচনের ব্যবস্থা, তার নির্বাচনের কিছু নিয়মাবলী করা উচিত। নির্বাচন কমিশনকে কিন্তু চেঞ্জ করতে হবে, ঢেলে সাজাতে হবে। এই একটা, সেই নির্বাচনের ভিতরে একটা হচ্ছে যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের দলে গণতান্ত্রিক যে ন্যূনতম সেটা ঠিক করতে হবে। তাদের নেতা নেত্রীগুলা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নেতা নেত্রী, সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা আসবে তাদেরকে তারা এই একটা করা উচিত। আরেকটা আমাদের নির্বাচন কমিশনের আরেকটা নীতিমালা আছে, কোন দল অনুসরণ করে না। সেটা হচ্ছে কোন দলের বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। দুঃখজনক ভাবে আপনি জানেন এই নিউ ইয়র্কে প্রত্যেক দলের শাখা, এই দলের দেশে 10টা সমর্থক নয়, 13 শাখা। এইগুলা তারা অনুসরণ করা উচিত। কিন্তু ওভারঅল আপনার বছর 2 না থাকলে হবে না। আর একটা কথা, ডক্টর ইউনূসের উপরে সরকার সবাই ভরসা করছেন, তো ডক্টর ইউনূসের ব্যাপারে কিছু অন্য ধরনের মত আছে, সেটা আমি একটু উল্লেখ করবো। তার আগে আরেকটা কথা বলি, ওনার বয়স 84। ওনার বয়স 84, 40 সালে জন্ম, জুন মাসে, কত তারিখে জন্ম, 84 বছর। সেদিন যখন উনি শপথ বাক্য উচ্চারণ করছিলেন, প্রথম বাক্য উচ্চারণ করে দ্বিতীয় বাক্য উচ্চারণের সময় উনি ভুলে গিয়েছিলেন যে ওনার করা উচিত। তো কেউ একটুখানি ইশারা করে তারপর আমার বলে, ওই তখন আবার বাইডেনের কথা মনে করবে। এখন বয়স তো আফটারঅল একটা ব্যাপার, এটা বায়োলজিক্যাল ব্যাপার মানুষের। উনি আছেন এখনো সাহসী মানুষ, সারা জীবন সংগ্রাম করে কাজ করে এসছেন, তাকে ধন্যবাদ জানাই, আরো ভালো কাজ করুন। কিন্তু সেটা একটা 86 বছর ওনার হবে। এরপরে যদি আমরা আরেকজনকে দেই ওনার মতো এরকম আউটস্ট্যান্ডিং একজন, নন কন্ট্রোভার্সি মানে অ্যাকসেপ্টেবল লোক মোটামুটি পাওয়া, সেটা একটা ডিফিকাল্ট হবে। ফলে বছর 2-এর ভিতরে ন্যূনতম যেটা সম্ভব সেটা করে তারা যদি নির্বাচন দেন, কিছু নীতিমালা তৈরি করে, নির্বাচনের পরে যেহেতু আমাদের পুরো সিস্টেম কলুষিত হয়ে গেছে, যে দলই আসুক, আনফর্চুনেটলি এটাও আমাদের আশার কথা বলি যে আমরা ভালো চাই। আশঙ্কা হচ্ছে যে এই সিস্টেমটা গণতন্ত্র সম্পর্কে জানেই না, দলেই প্র্যাকটিস করে না, কমিটিতে প্র্যাকটিস করে না, ব্যক্তিগত জীবন আচরণে প্র্যাকটিস করে না যারা, তারা নির্বাচিত হয়ে আসবেন ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের লোক আগামী 1-2 জেনারেশনে প্রকৃত গণতন্ত্র, এই ছাত্ররা যদি ছাত্রদের ভিতরে প্রকৃতপক্ষে ভিতরে যদি অনুপ্রবেশকারী এবং ফান্ডামেন্টালিস্ট দল বা খারাপ দলের লোক ঢুকে না গিয়ে থাকে, সত্যিকারের ভালো ছাত্ররা যদি লিড করে থাকে, সেই ধরনের ছাত্রদের উজ্জীবিত হয়ে দেশের নেতৃত্ব দায়িত্বে এগিয়ে আসে, তাদের উপরে আমার ভরসা। যেই জেনারেশন, যেই নেতৃত্ব বিভিন্ন দলে এখন আছে, এই নেতৃত্ব বাংলাদেশকে গণতন্ত্র উপহার দেবেন, এমনকি ফেয়ার ইলেকশনের পরও। এই ব্যাপারে আমারও তো 83 বছর হচ্ছে, আমার এই জীবনের অভিজ্ঞতা থেকে আমি ওটাতে ভরসা পাচ্ছি না। আমি আশা করছি, আশাবাদ ব্যক্ত করছি, ভরসা পাচ্ছি না। তবে ওই একটা কথা শেষ, আমি বছর 2-1 চাই, এরা থাকুক, এর কম থাকলে ঠিক হবে না, বেশি থাকলেও ঠিক হবে। আচ্ছা, বছর 2 বছর। তাহমিনা আক্তার, আপনি কতদিন দেখতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারকে? আসলে কতদিন দেখতে চাই এটা আমি আপনার মতামতই নিতে চাই, আপনি কতদিন চান? একটা সাংবিধানিক একটা প্রক্রিয়া রয়েছে, আমাদের সংবিধান আছে, সংবিধানের
একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, এটাও আমাদের দেখতে হবে। সংবিধান কি বলে, কতদিন রাখার কথা বলে? আপনার মুখ থেকে আমি শুনতে চাই একটু। জি, এখানে সৈয়দ মোহাম্মদুল্লাহ কিছু যুক্ত করতে চাচ্ছিলেন। হ্যাঁ, সংবিধানে আমি বলি, এটা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন ছিল সেইটার ব্যাপার। এখন এইটা সংবিধানে স্পেশাল সিচুয়েশনে আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন বলেছে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার আপৎকালীন সময়ের জন্য করা যায়। এটার প্রিভিয়াস রেকর্ড হচ্ছে মৌলভী তবিজউদ্দিন খান পাকিস্তান সেন্ট্রাল অ্যাসেম্বলির স্পিকার হিসাবে ওই গোলাম মোহাম্মদ গভর্নর জেনারেল যখন কনস্টিটিউয়েন্সি ডিসলভ করেছিলেন সেটা চ্যালেঞ্জ করেছিলেন। জাস্টিস মুনিনের রায় হচ্ছে ল অফ নেসেসিটি। ফলে ল অফ নেসেসিটি আনফর্চুনেটলি পাকিস্তানে একের পর এক মার্শাল লকে ল অফ নেসেসিটি দিয়ে বৈধতা যে বাংলাদেশে বৈধতা দিয়েছে আনফর্চুনেটলি কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট দেয়নি। এইটা সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা করতে হবে, এটা কনস্টিটিউশন নেই। ফলে কেউ কেউ বলবেন 3 মাসের বেশি নেয়, দ্বিতীয়বার 3 মাস করা যায়, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে ব্যবস্থাটা ছিল, সেইটাই নেই এখন। ফলে ওইটা হবে না। এখন এটা একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট থেকে একটা সব মন্ত্রিসভা রিকোয়েস্ট করবে, প্রেসিডেন্ট সেটা আনুষ্ঠানিকভাবে কোর্টে পাঠাবে, কোর্ট সেই রেফারেন্সের ভিত্তিতে 2 বছর বা এরকম একটা স্যাংশন করে দেবে। স্যাংশন করলে আপৎকালীন ব্যবস্থা হিসেবে, বিশেষ ব্যবস্থা হিসেবে এটা আর রিপিট করা যাবে না। এবং আরেকটা তারা যুক্ত করবে, ভবিষ্যতে নির্বাচিত অ্যাসেম্বলি এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। আচ্ছা, তাহমিনা আক্তার। আমি বলতেছিলাম যে ডক্ট্রিন অফ নেসেসিটি তো আছে, সেই কারণে যেটা আমি একটু বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু খালেদা জিয়ার আমলে পরিবর্তন হয়। এটা 2014 সালের নির্বাচনের আগে এই বিচার ব্যবস্থা তৎকালীন সরকার ব্যবস্থাটা 2013 সালে এটা কিন্তু বাতিল করেছে। প্রথম এই ইনফরমেশনটা দিতে চাই। এবং বারবার বলেছিল যে আরো 2টি, সেখানে প্রথম ক্লাস ছিল যে আরো বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আরো 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। কিন্তু ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, তাই কোনোটাই মানেন নাই সরকার। ঠিক আছে। আর আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাস বিশ্লেষণ করলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্ট্রিন অফ নেসেসিটি হতে পারে, তবে এই সরকার যদি বহুত দিন থাকেন তাহলে সেটাও কিন্তু গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করছে। তাই সেক্ষেত্রে আমার যেহেতু ব্যক্তিগত মতামত চেয়েছো, যেহেতু ব্যাপক সংস্কারের প্রয়োজন রয়েছে, আমলাতান্ত্রিকতার জটিলতা রয়েছে, প্রশাসন নিরপেক্ষ একটা নির্বাচন আয়োজন করার জন্য নির্বাচন কমিশন থেকে সর্বস্তরে একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তাতে একটু সময়ের দরকার রয়েছে। কিন্তু সেই সময় এত বেশি দীর্ঘায়িত হওয়া উচিত না, যেটা ভাই একটা বলেছেন যে 2 বছর, যে এত বেশি হওয়া উচিত না যেটা আবার জনগণ উল্টা এই সরকারের প্রতি অনাস্থা চলে আসতে পারে। বাংলাদেশ যেটা নতুন দল গঠনের ব্যাপারে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমরা দেখেছি জাতীয় পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমরা দেখেছি একসময় বিএনপি জিয়াউর রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ভেঙে জনতা পার্টি ওবায়দুর রহমান গঠন করেছিলেন, কিন্তু থাকতে পারেনি। তাই দল ভাঙ্গা গড়া বাংলাদেশের হয়েছে, কিন্তু হতে পারে না। আমার কাছে যে তৃতীয় যে মনে হচ্ছে একটা দল আসা, এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু অনেক সন্দিহান আছে। কারণ মূল দল থেকে, হ্যাঁ মূল দলের ভিতর সংস্কার দরকার আছে। আমি সেই প্রশ্নে যাব ম্যাডাম, কিন্তু আপনার মতামতটি আমি একটু স্ট্রেট ভাবে জানতে চাই। কারণ যে অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিয়ে এসেছে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের ব্যবস্থা করে করার মাধ্যমেই কতদিন তাহলে আপনি রাখতে চান একটু যদি? এটা আসলে মোটামুটি আমার কাছে মনে হয় যে বললো তো 3 মাস 6 মাস, 3 মাস 6 মাস আসলে সম্ভব না, এটা বলেও লাভ নাই। এটা 2 বছরের বেশি মনে হয় না যায় বেটার হবে আমার কাছে মনে হয়। আমি